শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে চারজন দানবের নাম সর্বপ্রথমে চলে এসেছে। বন্ধুরা, শেখ হাসিনাকে কারা নামিয়েছে সেটি আমি আপনাদেরকে আজকে পুরো ভিডিওতে দেখাবো। আজকে আমি আছি আপনাদের সাথে আলামিন খান। চলুন ভিডিওটা স্টার্ট করি। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে চারজন দানবের নাম সামনে চলে এসেছে। তাদের মধ্যে আগের নামগুলি বলে নিই। আপনারা জানেন সে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, তার মানে স্বৈরাচার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ছিল এক নম্বরে। দ্বিতীয় হলো আসাদুজ্জামান, আওয়ামী লীগের মন্ত্রী ছিল। তৃতীয় হলো আপনারা যাকে কাওয়া চাচা রাখেন, মানে কাওয়া কাদের। চতুর্থ হলো আপনার দরবেশ বাবা। দরবেশ বাবাকে আপনাদের কাছে পরিচয় করানোর মতো কিছু নেই, সবাই জানেন দরবেশ বাবাকে, তবুও আমি নামটা বলে দিচ্ছি। কাওয়া কাদের হলো কাদের সাহেবকে বলা হয়েছে, এবং দরবেশ বাবা হলো সালমান এফ রহমানকে বলা হয়েছে। এখানে আমি আপনাদেরকে একটি পত্রিকা দেখাচ্ছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পত্রিকাটি আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। শেখ হাসিনার পতনের নেপথ্যে যে চারজন জানা গেল। শেখ হাসিনা সরকারের পতনের মূলে চারজন রয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক বার্তায় জানিয়েছে আত্মগোপনে থাকা কয়েকজন আওয়ামী লীগের নেতা। তারা জানিয়েছে হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের এক নেতা বলেন, আপা আমাদের ছেড়ে চলে গেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আত্মগোপনে থাকা ওই নেতাদের একজন দলের অভ্যন্তরীণ একটি স্বার্থগোষ্ঠীকে দায়ী করে বলেছেন তিনি আমাদের কথা শোনেননি। এই গোষ্ঠীকে গ্যাং অব ফোর বলে আখ্যায়িত করেন তাদের নেতার একজন। তিনি বলেন, গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। এই চার নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আসেন পড়াটাকে আরও এগিয়ে নিয়ে যাই এবং জানি যে এটি কারা বলেছেন এবং কারা করেছেন এবং কাদের মাধ্যমে এটি সাধিত হয়েছিল। সংবাদ মাধ্যমটিতে তাদের নামগুলি উপস্থাপন করা হয় নাই, এটি দেওয়া হয়েছে ভারতীয় একটি সংবাদ মাধ্যমে, এবং এখানে বলা আছে স্পষ্টভাবে যে আত্মগোপনে থাকা কয়েকজন আওয়ামী লীগের নেতা তারা এই কথাটি বলেছেন। কি আপার জন্য দয়া হচ্ছে আপনাদের? তাহলে আসুন আরেকটাও দেখে নিই, আরও দয়া বাড়বে। দেখুন এখন কি লেখা আছে। আওয়ামী লীগের এক নেতা বলেন, 5 আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা একটা সেনাপ্রধান যখন বেলা 3টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, সে সময় শুধু বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাই। আরেক নেতা ও সাবেক মন্ত্রী বলেন, আমি ও আমার পরিবারের সদস্যরা ধরা পড়লে লোকজন আমাদেরকে জীবন্ত পুড়িয়ে মারতেন। আহারে, তারা এত কিছু জানতো, তবুও দেখেন কত অপকর্ম করেছে। আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে শেখ হাসিনার সরকার বিরোধী দলের নেতাদের নিশানা করে কারাগারে পাঠায়, মারধর করে, ভয়ভীতি দেখায় ও হয়রানি করে। কিন্তু পরে হঠাৎই পরিস্থিতি উল্টে যায়। সাম্প্রতিক ঘটনার খানিকটা পেছনে তাকালে দেখা যাবে ঘটনা প্রবাহে কেউ হাসিনা সরকারের বিশেষ করে গত জুলাইয়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। পরে 3 ও 4 আগস্ট ছাত্র জনতা রাস্তায় নেমে আসেন। 5 আগস্ট বিক্ষোভকারীরা কারফিউ ভাঙেন। সেদিনই সরকারের পতন ঘটে। আওয়ামী লীগের এক নেতা বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, নির্যাতন, পুলিশের নিষ্ঠুরতায়
জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা আমরা আগেই বুঝতে পেরেছিলাম। বিএনপি নির্বাচনে গেলে সেই ক্ষোভ হয়তো থামানো যেত, তাতে আমরাই আবার জিততে পারতাম এবং দল হয়তো ক্ষমতায় থাকত। তারা আরও জানান, 5 আগস্টের ঘটনাবলী তারা আগে থেকেই আঁচ করতে পারেননি। সেদিন হাসিনা তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে ও মেয়ে সাইমা ওয়াজেদকে ভারতে রেখেছেন। মজার বিষয়টা আপনাদেরকে বলেনি এখন। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য, এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরকেও পুরোপুরি বিস্মিত করেছে। এক নেতা বলেন, আমরা টেলিভিশনে খবর থেকে এটা জানতে পারি। এভাবে হাসিনা চলে যাওয়ার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন বিপদের মধ্যে ফেলেছে বিক্ষোভকারীদের, বিএনপি ও জামায়াতের ইসলামী কর্মীদের, সুযোগ সন্ধানীরা। মানে কথাটা তো আপনারা বুঝতেই পেরেছেন। আশা করি আপনারা পুরো ভিডিওটা, পুরো লেখাটা আপনারা পড়েছেন, পত্রিকা দেখেছেন, শুনেছেন। তো বন্ধুরা, তারা যদি যারা ভালো রয়েছে আওয়ামী লীগের, আমার কথা হলো তারা যদি এতই ভালো হয়ে থাকে তাহলে তারা পদত্যাগ করেনি কেন? জনগণের কাছে এটা তুলে ধরেনি কেন? কেনই বা তারা বলেনি? তাহলে কি তাদের কাছে দলটা সবচেয়ে বড়, দেশ বড় না, মানুষ বড় না? আচ্ছা, এখন আসেন জামাতের কথায়। আচ্ছা, জামাতের ভিত্তিটা যদি বলেন, তার ভিত্তি হলো ইমোশন। ইমোশন দিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করে জামাত। কারণ তারা ইসলামিক ইমোশন দিয়ে তারা যদি ভুলও করে তবুও তারা পার পেয়ে যেতে পারে। যেমন তারা বিএনপির সাথে যোগ হবে, আবার আওয়ামী লীগের সাথেও যোগ হয়েছে। তারা কখন যে কোন সময় কার সাথে যোগ হয়ে যায় এটা বলা যায় না। এখন আপনি যদি বলেন শুধুমাত্র যে তারা শুধুমাত্র জামাতের সাথে ঝগড়া করে এরকম হয়েছে, আসলে কিন্তু ব্যাপারটা একদমই ভুল। তার কারণ হলো তারা কিন্তু দুর্নীতি করতে 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 এত সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। এই পর্যায়টা আপনার মানুষের ধৈর্যের বাহিরে চলে গেছে। মানুষ ধৈর্য ধরতে ধরতে এই জিনিসটাই এখানে লেখা যে ধৈর্যের বাহিরে চলে গেছে, মানুষ আর সহ্য করতে পারতেছে না। এবং এই জিনিসটাই বলা হয়েছে, ওনারা বলেছেন যে মানুষ কিন্তু একসময় এরকম করবে, এটা তারা জানতেন। তো যেহেতু জানতেন সেহেতু তারা মানুষের কাছে তুলে ধরেননি কেন? আমার কথা হলো এই জায়গায় যে মানুষের কাছে তুলে ধরলে আপনাদের এরকম অবস্থা হতো না। বলা হয়েছে শেখ হাসিনাকে ক্ষমা চাওয়ার জন্য। সে যদি ক্ষমা চায় তবে বর্তমান সরকার কিছুটা ভেবে দেখতে পারে বলা হয়েছিল। অথচ শেখ হাসিনা কি বলেছে আসেন ভিডিও মাধ্যমে আমরা জেনে নিই। ছোট্ট একটা ভিডিও আমরা দেখে নিই। প্রশ্ন, সংবিধান সংশোধন করতে হলে জনগণের প্রতিনিধি দ্বারা করতে হয়। এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না, পিপুলস ম্যান্ডেট তার নেই, জনগণের দ্বারা কোনো নির্বাচিত সরকার না। এবং যে সরকারের কাছে আমাদের সংবিধানে সেই সরকারে যাবার কোনো পদ্ধতিই নাই, কাজে তার ক্ষমতা দখল হচ্ছে সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক। এটা অসাংবিধানিক অবৈধ সরকারের কোনো অধিকার নেই সংবিধানে হাত দেয়, এটা সে করতে পারে না, এটা ঘোরতর অন্যায়। আর এটা যদি করে ওই সংবিধানের সাথে অনুচ্ছেদ অনুযায়ী তার বিচার। কি বুঝলেন? আপা থ্রেট দিচ্ছে, তাই না? সে আগামীতে দল যখন হবে তখন কিন্তু এসে একদম বাস দিয়ে দিবে আপনাদের সবাইকে। আসলে সে ক্ষমা চাবে কি? সে উল্টো আরো বাস দিচ্ছে। যাই হোক, আসেন তাদের কাকুকে সেটা আমরা দেখে নিই। আরে মির্জা ফখরুল, আরে কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য। ওদিন বলেছে আমরা নাকি এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে
পাঠাতে হবে, এই একদম। যাক, কাদের কাকুকে তো চেনা গেল। তাহলে আসেন, আমরা কিন্তু বুঝতে পেরেছি যে কাদের কাকু আসলে অনেক বড় একটা বাটপার ছিল। এখন আসেন আসাদুজ্জামানকে আমরা চিনি নি, যে মন্ত্রী ছিল আওয়ামী লীগের। এইগুলো আমরা পেয়েছি, এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয়, পুলিশ ইউজ করে না এগুলো। আমরা তো আপনার যুবলীগের নেতা। যাক, আপনারা আসাদুজ্জামানকেও চিনে নিয়েছেন, হয়তোবা অনেকে ভুলেও গিয়েছেন, এজন্য আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আসেন, দরবেশ বাবাকে দেখে নিই, যে ব্যাংক থেকে রাতারাতি 31,000 কোটি টাকা মেরে দিয়েছিল। আসলে সে মারে নাই, মানে ব্যাংক থেকে অন্য কোম্পানিকে দিছে, আর কোম্পানি তাকে প্রফিট দিছে। এই বলে শুনু নাই, আবার বলে পাউডার নাই, আমার একটা গড়ি নাই, তত তোমার চিন্তা নাই, ঘুরে ঘুরে মুখুরতে কাল্লা কাল্লা চশমা। হ্যাঁ, আপনারা হয়তো বা আসাদুজ্জামান আর দরবেশ বাবাকে দেখে, সালমান এফ রহমানকে দেখে আপনারা হয়তো বা মানে খুব ভালো মানুষ মনে করতেছেন, তাই না? হ্যাঁ, আসলেই তারা খুব ভালো মানুষ। আপনারা ভালো নিয়ে থাকেন রে বাবা। তো একটা ভিডিও করতে আসলে অনেক সময় লাগে, অনেকগুলি ভিডিও, অনেক ইনভেস্টিগেশন করা লাগে, অনেক কষ্ট। তো আপনারা সবাই যদি আমাকে লাইক করেন, কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানান এবং সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আপনাদের জন্য নিয়মিত ভিডিও করব। ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ভিডিও ইনভেস্টিগেশন করে তারপরে আমি আপনাদেরকে দিই। সুতরাং আমার কাছে ফেক কোনো নিউজ পাবেন না। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।